আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ। বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শ্রদ্ধা। গাজায় ইসরায়েলি হামলায় 11 ফিলিস্তিনি নিহত। একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েল ও হামাসের। এবং ব্যাংককে নারী এশিয়া কাপ রাইজিং টুর্নামেন্টে থাইল্যান্ডকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন আগামীকাল বিকেল 4টায়। একই দিন সকাল 10টায় সংসদ ভবনের শপথ নেবেন নবনির্বাচিত 297 জন সংসদ সদস্য। শপথ অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তায় ইতোমধ্যে সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। দ্রুত এগিয়ে চলছে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সকল প্রস্তুতির কাজ। সংশ্লিষ্টরা জানিয়েছেন আজ রাতের মধ্যেই শেষ হবে সব প্রস্তুতি। আরএফএন মাসুদের রিপোর্ট। দেশের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। ইতিহাসের সাক্ষী এই প্রাঙ্গণে এবার যুক্ত হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। 17 ফেব্রুয়ারি সকাল 10টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে নবনির্বাচিত 297 জন সংসদ সদস্যের শপথ গ্রহণ। নতুন সংসদ সদস্যদের শপথের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 2 জোট সংসদীয় দলের প্রধান ও বিরোধী দলীয় নেতা নির্বাচন করবেন। বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো 4 দেয়ালের বাইরে উন্মুক্ত আকাশতলে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যগণ। এই বিশাল আয়োজনকে ঘিরে সংসদ এলাকায় এখন সাজা সাজা রব। দক্ষিণ প্লাজার বিশাল চত্বরে চলছে আনুষ্ঠানিক প্রস্তুতির সকল কাজ। সংশ্লিষ্টরা বলছেন আজ রাতের মধ্যেই শেষ হবে সকল প্রস্তুতি। ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল 17 ফেব্রুয়ারি সকাল 10টায় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। বিকাল 4টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানসমূহ যাবতীয় প্রস্তুতি সংসদ সচিবালয়, ক্যাবিনেট ডিভিশন সহ সকল দপ্তরের অংশগ্রহণে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। উক্ত প্রস্তুতির অংশ হিসাবে গণপূর্ত অধিদপ্তর প্রয়োজনীয় সকল সিভিল, ইএম ও আরবরিকালচারের কাজসমূহ মাননীয় সচিব, গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয় এবং মাননীয় প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তরের সার্বিক নির্দেশনায় যথাযথভাবে সম্পাদন করা হচ্ছে, যা আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ সম্পন্ন হবে। শপথ অনুষ্ঠানে পাকিস্তান, ভারত সহ সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ প্রতিনিধি সহ দেশি বিদেশি কয়েক হাজার অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত অতিথিদের জন্য তৈরি করা হয়েছে বিশেষ প্রবেশপথ। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে পুরো সংসদ ভবন এলাকা। শুধু দক্ষিণ প্লাজাই নয়, আশেপাশের প্রতিটি মোড়ে মোতায়েন করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। এসএসএফ, র্যাব ও পুলিশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা ছাড়াও থাকবে সিসিটিভি ও ড্রোনের নজরদারি। এই আয়োজনের মধ্য দিয়ে সৃষ্টি হতে যাচ্ছে সংসদীয় গণতন্ত্রের যে নতুন উদাহরণ, তা স্মরণীয় করে রাখতে নেই প্রস্তুতির কোনো কমতি। আর এখন অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের, যখন জাতীয় সংসদের এই দক্ষিণ প্লাজায় প্রতিধ্বনিত হবে নতুন বাংলাদেশ গঠনের অঙ্গীকার। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তাঁর দায়িত্ব পালনকালে বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময় সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনা প্রধানকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রায় 2 দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এই বিজয়কে দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। এ বিজয় কেবল শাসনভার গ্রহণের সুযোগই নয়, বরং জনগণের আস্থা ও প্রত্যাশার বিশাল এক দায়িত্বভার এখন বিএনপির কাঁধে বলে মনে করছে তারা। রিপোর্ট খালিদ আহসানের। দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত একটি রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠনের দায়িত্ব সহজ নয়। ভেঙে পড়া অর্থনীতিকে দাঁড় করানো, প্রশাসনে পেশাদারিত্ব ফিরিয়ে আনা এবং নাগরিক অধিকার নিশ্চিত করাই হবে নতুন সরকারের প্রধান অঙ্গীকার। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন, জনগণ বিএনপিকে বিশাল সমর্থন জানিয়েছেন একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের প্রত্যাশাই। বিএনপি সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ, দুর্নীতিমুক্ত একটি সরকার জনগণকে উপহার দিতে হবে। বিএনপির উপরে এই দায়িত্ব পড়তেছে। এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা যেন আর বিপদগ্রস্ত না হয়, এই ব্যাপারে বিএনপি এবং অন্যান্য সকল দলেরই দায়িত্ব আছে। তবে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে, 2/3 ম্যান্ডেট পাওয়া দল হিসাবে গণতন্ত্রকে যে কোনোভাবেই হোক ধরে রাখতে হবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি সব কিছু নির্ভর করে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে। ব্যাংকগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ব্যাংকের টাকা যেভাবে জনগণের টাকা মেরে দিয়েছে রাজনৈতিক নেতারা, এটা যেন, এই দৃশ্য যেন আর আমাদেরকে না দেখতে হয়, এটাই জনগণ চায়। এবং যে অর্থ তারা লোপাট করে বিদেশে প্রাসাদ গড়েছে, সম্পদের প্রাসাদ, সেই অর্থ ফিরিয়ে আনতে হবে দেশবাসীর কল্যাণের জন্য, এটাও জনগণ আশা করে। চ্যালেঞ্জটা অনেক বেশি, কারণ অর্থনৈতিক অবস্থা দেশের খারাপ, বিনিয়োগ নাই, ব্যবসায়ীরা খুব করুণ অবস্থার মধ্যে আছে। সেগুলিকে রিপেয়ার করতে গেলে কিন্তু আপনার অনেকগুলি ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাননীয় চেয়ারম্যান, আপকামিং প্রাইম মিনিস্টার, তিনি ইতিমধ্যেই বিভিন্ন দেশের অ্যাম্বাসেডর, বিভিন্ন দেশের হাই কমিশনারদের সঙ্গে কথা বলেছেন, যাতে করে বাংলাদেশের বিনিয়োগটা বেশি হয় এবং এই বিনিয়োগের মাধ্যমে যাতে করে আবার দেশটা পুনর্জাগরণ ঘটে, যাতে এখানে দুর্নীতির যে অবাধ একটা ব্যবস্থা ছিল সেটা থেকে রশি টানা যায়, সেই ক্ষেত্রেও তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবং আমাদের কৃষকদের জন্য একটা পরিকল্পনা রয়েছে। আমাদের যারা মধ্যবিত্ত পরিবার, মহিলা যারা রয়েছেন, খুব অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, তারা চলতে পারে না, তাদের জন্য সরকারিভাবে একটা ব্যবস্থা এমনভাবে করা হবে যাতে করে তাদের পরিবার নিয়ে তারা অন্তপক্ষে স্বাচ্ছন্দ্যে চলতে পারে, সেই ধরনের পরিকল্পনা রয়েছে। সেগুলি সব বিষয় নিয়ে সার্বিক একটা পরিকল্পনা আমাদের করা আছে। বিএনপি নেতৃবৃন্দের মতে, জনগণের প্রত্যাশা পূরণে সরকার গঠনে অভিজ্ঞ রাজনীতিকদের রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞা এবং তরুণ নেতৃত্বের উদ্যম ও আধুনিক দৃষ্টিভঙ্গি একত্রিত হলেই কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। প্রথমত, একটি দুর্নীতিমুক্ত সরকার দেখতে চাই। দুর্নীতির জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে জনগণ মন্ত্রিসভায় দেখতে চায় না। দ্বিতীয়ত, অভিজ্ঞ ব্যক্তিরা যেমন থাকবেন তেমনি নূতন, তরুণ বা সদ্য তারুণ্য থেকে উঠে এসেছেন এই ধরনের নবীন পলিটিশিয়ান, যাদের অনেক ভবিষ্যৎ রয়েছে, বাংলাদেশকে গড়ে তোলার জন্য তাদের অনেক আগামী দিনে ভালো ভূমিকা নিতে হবে। সেই নবীন প্রবীণের একটি সংমিশ্রণে সুন্দর একটি মন্ত্রিসভা বিএনপি জনগণকে উপহার দেবে বলে আমরা ধারণা করছি। এবং জানেন আপনারা, জনাব তারেক রহমান তিনি ডিক্লেয়ার করেছেন যে আমাদের সকলকে নিয়ে
একসঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারটা পরিচালনা করতে চাই। যদিও বিরোধী দলে আপনার প্রায় 80টি আসন রয়েছে, তাদেরকে নিয়েই আমরা সংসদ পরিচালনা করতে চাই। এটা হলো আমাদের আপকামিং প্রধানমন্ত্রীর ইচ্ছা। সেই ইচ্ছা প্রতিফলনে আমরা সহযোগিতা করব, আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরাও সকলেই তার নির্দেশ এবং নির্দেশনা মেনে আমাদের এই দেশটা কীভাবে পরিচালনা করা যায় সেভাবে আমরা পদক্ষেপ গ্রহণ। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনে বিপুল বিজয়ের পর জাতীয়তাবাদী দল বিএনপির সামনে এখন এক ঐতিহাসিক দায়িত্ব পালনের সময়। রাজনৈতিক বিভাজন কমিয়ে জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার এক নতুন ধারা প্রবর্তনের সময় এখন। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সকল সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। তিনি আজ সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের শপথের আনুষ্ঠানিকতার বিষয় নিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন, বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এছাড়া সচিবালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সদস্যদের জন্য 37টি বাসভবন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, নতুন মন্ত্রীদের জন্য রাজধানীর বেলি রোড ও মিন্টু রোড এলাকার মন্ত্রীপাড়ায় বাসভবনগুলোর প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ হয়েছে। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। সেটা আমরা চেষ্টা করছি এবং এটা আমরা 1-2 দিনের মধ্যেই, ওনারা শপথ নিতেই এটা তৈরি হয়ে যাবে। রাজনৈতিক সংস্কৃতিতে এক প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও প্রতিদ্বন্দ্বী 2 দলীয় প্রধানের বাসায় ছুটে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যা 7:10 বিএনপি চেয়ারম্যান রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে কুশলাদি বিনিময় ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন 2 দলীয় প্রধান। এ সময় 2 দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাত 8:30টায় বেলি রোডে নাহিদের বাসায় যান বিএনপি চেয়ারম্যান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাঁর সঙ্গে ছিলেন। এ সময় তারেক রহমানকে স্বাগত জানান নাহিদ ইসলাম। সাক্ষাতে তারা নিজেদের মধ্যে কৌশলাদি বিনিময় করেন। এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। তারেক রহমানের এই সৌজন্য সাক্ষাৎ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে সারা দেশে প্রশংসায় ভাসছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যগণ আজ রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল থেকেই নেতাকর্মীদের সাথে নিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করেন। একে একে শ্রদ্ধা নিবেদন করেন ঝালকাঠি 2 আসনের সাংসদ ইশরাত জাহান ইলেন ভুট্টো, নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, বগুড়ার নবনির্বাচিত 6 জন সংসদ সদস্য, কক্সবাজার 4 আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, দিনাজপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া সহ নবনির্বাচিত সংসদ সদস্যগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শ্রদ্ধা জানাতে আসা নবনির্বাচিত সংসদ সদস্যগণ আগামীর বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। এবার
আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের সিভিল ডিফেন্স বিভাগ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এই কথা জানিয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলের তাঁবুতে আশ্রয় নেওয়া লোকদের উপর ইসরায়েলি হামলায় 6 জন নিহত হন। তাছাড়া গাজা উপত্যকার দক্ষিণে ইসরায়েলি বাহিনীর অপর এক হামলায় আরও 5 জনের প্রাণহানি ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে হামাসের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। এ সময় টানেল থেকে হামাস সদস্যরা বেরিয়ে আসলে ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের প্রাণহানি ঘটে বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে ইসরায়েল এবং হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। গত বছরের 10 অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এদিকে গাজার আল শেফা হাসপাতালের কর্মচারীরা জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় আরও একজনের প্রাণহানি ঘটেছে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 600 জনের প্রাণহানি ঘটেছে। শুধুমাত্র গত মাসে গাজায় ইসরায়েলি হামলায় 32 জন নিহত হয়েছেন। গাজায় গতকালের হামলায় এমন এক সময় সংঘটিত হলো যখন সেখানে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফার যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তুতি চলছে। লেবাননে সিরীয় সীমান্ত এলাকায় একটি গাড়িতে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 4 জনের প্রাণহানি ঘটেছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আজ সকালে ইসরায়েলি বাহিনী এই হামলা চালায়। দেশটির জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে খালেদ মোহাম্মদ আল আহমদ নামে এক সিরীয় নাগরিক রয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, সশস্ত্র গ্রুপ ফিলিস্তিনি ইসরায়েলি জিহাদ PIJ সদস্যদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। তবে ইসরায়েলি বাহিনী তাদের এই দাবির সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি। ইসরায়েলি বাহিনী জানায়, লেবাননের মাজদাল আনজার এলাকায় ওই হামলা চালানো হয়। তবে ফিলিস্তিনি ইসলামী জিহাদ PIJ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এর আগে 2024 সালে নভেম্বরে ইসরায়েল এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়, কিন্তু মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী লেবাননে প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ মানবাধিকার সংস্থা জানিয়েছে, যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় 108 জন সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে 21 জন নারী এবং 16 শিশুও রয়েছে। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দশক ধরে চলা বিরোধ মেটাতে সম্প্রতি নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের জলসীমায় বিমানবাহী রণতরী এবং অত্যাধুনিক যুদ্ধ বিমানসহ ব্যাপক সামরিক সমাবেশ ঘটিয়েছে। সম্প্রতি ওই জলসীমার উদ্দেশ্যে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে তারা। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র লম্বা সময় ধরে ইরানের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন বাহিনী আক্রমণ করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে ইরান। তবে রোববার সমঝোতামূলক চুক্তির ইঙ্গিত দিয়েছে তেহরানের কর্মকর্তারা। ইরানের আধা স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফার্সের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনীতি বিষয়ক উপপরিচালক হামিদ ঘনভারি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি পারমাণবিক চুক্তি করতে চাইছে যা উভয় পক্ষের অর্থনীতির জন্য লাভজনক হবে। তিনি বলেন, চুক্তির স্থায়িত্বের স্বার্থে এটি জরুরি যে যুক্তরাষ্ট্রও যেন দ্রুত ও উচ্চ লাভের ক্ষেত্রগুলো থেকে সুবিধা পায়। তেল ও গ্যাস ক্ষেত্র, যৌথ ক্ষেত্র, খনিতে বিনিয়োগ আর এমনকি আকাশযান কেনার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় অন্তর্ভুক্ত। আগামীকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় পর্বের বৈঠকের আগে এমনটি জানিয়েছে এই কূটনীতিক। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কয়েক দশক ধরে বিরোধ চলছে। এ নিয়ে উত্তেজনায় সম্ভাব্য নতুন সামরিক সংঘাতের ঝুঁকিতে আছে দেশ দুটি। এ ঝুঁকি এড়াতে দেশ দুটি চলতি মাসের প্রথম দিক থেকে নতুন করে আলোচনা শুরু করেছে। আবারও দেশের খবর। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চন্দ্রনাথ ধামে শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা।
শিব চতুর্দশীতে পুণ্য স্নান উপলক্ষে আয়োজিত মেলায় যোগ দিয়েছেন বাংলাদেশ সহ উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের সনাতন হিন্দু ধর্মাবলম্বী নারী পুরুষ। বিস্তারিত সুরেশ কুমার দাসের রিপোর্টে। হিন্দুদের অক্ষয় অমর পীঠস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম, যেখানে শিবের বহু রূপ ও নামে অধিষ্ঠান। সংস্কৃত সাহিত্যে উল্লেখ আছে কলিকালে শিবের অবস্থান হবে এই সীতাকুণ্ডে। তাই সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম হিন্দুদের বিখ্যাত তীর্থক্ষেত্র, যেখানে শিব চতুর্দশীতে শিব স্নান উপলক্ষে আয়োজন হয়ে আসছে ঐতিহাসিক শিব চতুর্দশী মেলা। মেলায় পুণ্যার্থীদের মূল লক্ষ্য থাকে শিবের মাথায় দুধ ঢেলে শিব স্নান করানো। শিব স্নান গতকাল বিকাল 5টা থেকে শুরু হয়। এছাড়া সেইখানে আছে মহাভারত পুরাণ ও ভাগবত রচয়িতা মহর্ষি বেদব্যাসের বেশকুণ্ড, যেখানে হিন্দুরা প্রয়াত পিতামাতা ও প্রয়াত জ্ঞাতিদের উদ্দেশ্যে জল তর্পণ করেন। এখানে ভক্তরা তাদের মা বাবার মৃত মা বাবা বা আত্মীয় স্বজনদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে এখানে পানি দিয়ে থাকেন, যাতে তার আত্মীয় স্বজনরা যাতে স্বর্গকাম লাভ হয়, মানে স্বর্গে গিয়ে যাতে পানি পায়। এই বছর এমন একটা নিরাপদ হয়েছে, কোনো রকম কোনো অসুবিধা হয় নাই। প্রতি বছর শিব চতুর্দশী পুণ্যতিথি আমাদের বছরে একবার হয়। এটা মাঘে ফাল্গুনের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। এই তিথিতে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে এসে এই ব্যাসকুণ্ডে স্নান করে পিতামাতার কাজ করে ভৈরবকে দর্শন করে স্বয়ম্ভুনাথ ভবানীমা সতীর এক পিঠ ভবানীমাকে এবং চন্দ্রশেখর চন্দ্রনাথ দর্শন করে আপনার পুণ্যতা লাভ করেন। মেলায় অংশ নেন জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ। মহাদেব এখানে কোনো এক সময় ব্যাসমুনিকে পাঠিয়েছিলেন। ব্যাসমুনি এখানে যখন পাহাড়ের মধ্যে এসেছেন, তখন এখানে এই একটু জল পাচ্ছিলেন না তীর্থে, এখানে উনার আহ্নিক করার জন্যে। তখন মহাদেব তাঁর ত্রিশূলের আঘাতে এখানে ব্যাসকুণ্ড সৃষ্টি করেছেন। মহাদেব নিজেই স্বয়ং আবির্ভূত হয়েছেন এখানে। এই শিব চতুর্দশী তিথিতে সারা বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন স্থানে যেখানে সনাতনীরা আছেন, সবাই এসে এখানে মহাদেবকে স্থান করান, পুজো করেন। সীতাকুণ্ড শিব চতুর্দশী মেলা জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিখ্যাত একটি আয়োজন। প্রতি বছর এই মেলায় মাসব্যাপী সকল মানুষের আগমন ঘটে। হিন্দুরা ধর্মীয় ক্রিয়াকর্মের পাশাপাশি বিভিন্ন লোকজ পণ্য কেনাকাটা করে। এখানে লোকজ পণ্যের মেলা হচ্ছে সব মানুষের আকর্ষণ। জাতি ধর্ম নির্বিশেষে মেলায় কেনাকাটা করে আনন্দ উপভোগ করে সকলে, যেখানে দেখা মেলে হাজারো পণ্য সম্ভার। আমার ব্যবসা 40 বছর আগের থেকে আইসি, আজকে 2 দিন। ভালোই মেলা, ভালোই 30 টাকা। এবছর মানুষ বেশি, কিন্তু লাঠির চাহিদা কম। 600-700 লাঠি কাটছি, 200-র মধ্যে বিক্রি করছে, আর 500-র মধ্যে রয়ে গেছে। বাঁশেরগুলো 40 টাকা, বেতেরগুলো এক রেট, কি 100 আছে, 200 আছে, 250 আছে, যে লাঠি ওইরকম দাম আর কি। টুকটাক হইতে আছে আর কি, তেমন ভালো না তেমন খারাপও না, তো পরিস্থিতি দেশে ভালো। কোনো রকম বেচা চালান বাদ উঠে, হ্যাঁ 5-10 হাজার টাকা। মেলা এসে আমার খুব আনন্দ লাগতেছে। সবাই নির্দ্বিধায় নির্ভয়ে মেলা উপভোগ করতেছে। আমি ওইখান থেকে চিনি বাতাসা টাসা এগুলো নিছি, আমি চন্দন নিছি, তুলসীর মালা নিছি, আবির নিছি, এগুলো নিছি। আমি আর পছন্দ কিছু কেনাকাটা করছি আর কি। ধর্মীয় কর্মসূচি 2 দিনের হলেও সীতাকুণ্ড মেলা মাসব্যাপী আয়োজন। তবে প্রথম কয়েকদিন লাখো লোকের সমাগম হয়। এরপর মাসব্যাপী মেলার বেচাকেনা, যেখানে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান সহ পৃথিবীর বিভিন্ন স্থানের হিন্দু ধর্মাবলম্বীরা আসেন। কারণ চন্দ্রনাথ পাহাড়ে শিবের পত্নী সতীর পীঠস্থান সহ বিরূপাক্ষ, জগন্নাথ, ভৈরব সহ শিবের বহুরূপী মন্দির আছে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। তবে আজ সার্বিক মূল্যসূচক বৃদ্ধি পেলেও CSE 30-এর মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,526.37, যা গতকালের চেয়ে শতকরা 0.04 বেশি। অপরদিকে CSE 30-এর মূল্যসূচক দাঁড়ায় 14,013.84, যা গতকালের চেয়ে শতকরা 0.35 কম। আজ 228টি কোম্পানির 60,76,073টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,55,08,000 টাকারও বেশি। এর মধ্যে 116টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 90টির কমেছে এবং 22টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর।
আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.97 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 86.55 টাকা, কানাডিয়ান ডলার 89.81 টাকা, হংকং ডলার 15.47 টাকা, ইউরো 145.17 টাকা, ব্রিটিশ পাউন্ড 166.95 টাকা, সৌদি রিয়াল 32.24 টাকা, কাতার রিয়াল 33.17 টাকা, ইউএই দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 396.20 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.98 টাকা, থাই বাথ 3.89 টাকা, ভারতীয় রুপি 1.35 টাকা, চীনা ইউয়ান 17.72 টাকা। ক্রিকেট। নারী এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে হারের মুখ থেকে দারুণ এক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে বি গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল টাইগ্রেসরা। 104 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 12 রান। ফারজানা ইয়াসমিন শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে 4 ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। এক বল বাকি থাকতেই 3 উইকেটের জয় পায় বাংলাদেশ। ফারজানা অপরাজিত থাকেন 23 রানে। এর আগে লতা মণ্ডল ব্যক্তিগত 30 ও শারমিন সুলতানা 26 রানে দলকে লড়াইয়ে রাখেন। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ফাহিমা খাতুন ও শরীফা খাতুনের নিয়ন্ত্রিত বোলিংয়ে 20 ওভারে 103 রানে আটকে যায় থাইল্যান্ড। দলের পক্ষে নান্নাপাত সর্বোচ্চ 34 রান করেন। এ জয়ের সুবাদে 2 ম্যাচে পূর্ণ 4 পয়েন্ট নিয়ে সেরা 4-এ উঠল বাংলাদেশ। অন্যদিকে 2 পয়েন্ট নিয়ে 4-এ ওঠার অপেক্ষায় থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 23 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 51 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 12টা 49 মিনিটে, জোয়ার সকাল 7টা 33 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 1টা 12 মিনিটে এবং জোয়ার শুরু হবে সন্ধ্যা 7টা 37 মিনিটে।